আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফাইন্যান্স ব্যাংকিং এর 3 নাম্বার চ্যাপ্টার, তাই তো? সো পার্ট নাম্বার 3, 1 আর 2 তে আমরা কি ভাই এমসিকিউ আর হচ্ছে সৃজনশীল মনে হয় একটা কোর্সে, আর এটারটা হচ্ছে বলে দিয়েছিলাম তোমাদেরকে অ্যান্ড বলছিলাম তোমাদেরকে এসডব্লিউ করতে। তোমরা কেউই এসডব্লিউ জমা দাও নাই, এটা দেখে খুব কষ্ট লাগলো। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে করে দিই তোমাদেরকে, তাহলে হয়তো বা তোমরা ইজিলি জিনিসটা বুঝতে পারবে কি হয়েছিল। হ্যাঁ, আমি হচ্ছে গটা করে দিচ্ছিলাম, সো গটা করব না। গটা করে দিচ্ছিলাম, সো গ করবো না, করবো হচ্ছে ঘ। ঘতে বলছিল যে দ্বিতীয় প্রস্তাবটা থেকে জনাব কি বেশি অর্থ পাবেন কি না। সো এখানে 3টা প্রস্তাব দিচ্ছিল। একটা ছিল যে প্রতি মাসের শুরুতে 1,10,00,000 টাকা করে 10% সুদের হারে জমা রাখতেছে। সেকেন্ড প্রস্তাবে ছিল 1,15,000 টাকা করে 9% সুদে প্রতি মাসে জমা রাখতেছে, এবং এটা প্রতি মাসের শেষে। সো এটা ছিল অগ্রিম অ্যানুইটি, এটা ছিল আমার সাধারণ অ্যানুইটি, তাই না? এবং 3 নম্বর প্রস্তাব ছিল এককালীনেরটা বের করে ফেলছি আমরা, এই যে সুদের হার বের করতে বলছিল সেটাটা বের করে ফেলছি। সো ঘ নাম্বারটা বাকি ছিল। ঘ নাম্বারটা বলেছিলাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? সো যেটা ছিল যে ঘ নাম্বারটা বাকি ছিল, ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা বলেছিলাম যে দুইটারই কি ভাই অ্যানুইটির সূত্র, তাই তো? সো প্রথম প্রস্তাবে কি বলছে যে 1,10,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছে 10% সুদে, এবং সেটা কি ভাই কত বছরের জন্য? 10 বছরের জন্য। কত বছরের জন্য? 10 বছরের জন্য। ঠিক আছে, তা আমরা হচ্ছে ডিরেক্টলি অঙ্কে চলে যাই। এখানে অঙ্কে চলে যাই। সো কি ভাই প্রথম প্রস্তাবের ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম প্রস্তাবের ক্ষেত্রে আমার FBA ইজ ইকুয়াল টু হচ্ছে A ইন্টু, আচ্ছা আমাকে একটা কথা বলো, প্রস্তাবের ক্ষেত্রে আমাকে একটা কথা বলো। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাচ্চা। আচ্ছা শোনো, কথা হচ্ছে যে আমরা যে প্রত্যেকটার মান বসাই, এই মানগুলো আমি তো তোমাকে হচ্ছে এখানে লিখে দিচ্ছি না, ঠিক আছে? বাট তোমরা যখন পরীক্ষা হলে লিখবা তাহলে এক্স্যাক্টলি ওইভাবে লিখবা। মানে কি বলতেছি যে প্রথম প্রস্তাবের ক্ষেত্রে যেমন মনে করো, ধরো বলতেছি যে অ্যানুইটি, হ্যাঁ এই যে লিখলাম না অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি, ফর এক্সাম্পল এই যে বার্ষিক বৃত্তি এ সমান সমান হচ্ছে 1,10,000 টাকা। হ্যাঁ, দেন হচ্ছে সুদের হার আই ইজ ইকুয়াল টু হচ্ছে 10% বা 0.10 টাকা, বা যেটাই হোক না কেন। সো তোমরা যখন খাতায় লিখবা, পরীক্ষা হলে লিখবা, এইভাবে ডিটেলসগুলো আগে দিবা। দেওয়ার পর দেন হচ্ছে আমরা জানি দিয়ে এই যে FBA দিয়ে দেন আর কি সূত্র যেটা আছে সেটা বসায় দিব। কথা কি বুঝতে পারতেছি? ভাইয়া যেভাবে করাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ যেহেতু এখন টেস্ট পেপার সলভ, অনেকগুলো অঙ্ক করতে হবে অল্প সময়ের মধ্যে। এতগুলো অঙ্ক করা কিন্তু মানে করতে চাইলে এখন ইন ডিটেলসে এভাবে লেখার কিন্তু সময় নেই ভাইয়া, তাই না? সো ডিরেক্টলি সূত্রে চলে যাব, সূত্রের মধ্যে ডিরেক্টলি মানগুলো বসাই দিব। বাট তোমরা যখন মান বসাবা বা খাতায় অঙ্ক করবা তখন কিন্তু ডিটেলস দিয়ে নিবা। এটা কালকে বলতে ভুলে গেছিলাম, বা হয়তো বলছি, আমি জানি না, মনে আছে, মানে আমার মনে পড়তেছে না যে বলছি কিনা। এখন বলে দিলাম, এই জিনিসটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? যে একদম উপর থেকে ডিটেলস দিয়ে দেন আর কি সূত্র বসে অঙ্কটা স্টার্ট করবা, ঠিক আছে? ওকে, তাহলে দরজা খোলা। ঠিক আছে, সো প্রথম প্রস্তাবের ক্ষেত্রে কি হয়েছিল হ্যাঁ, যে আমাদের সুন্দর মতো বলছে যে অগ্রিম অ্যানুইটি কি, হ্যাঁ অগ্রিম অ্যানুইটির সূত্রটা কি?
অগ্রিম অ্যানুইটির সূত্র হচ্ছে a ইন্টু 1 প্লাস i ডিভাইডেড বাই m টু দি পাওয়ার n ইন্টু m মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে i। ঠিক আছে, এখন এটার সাথে যুক্ত থাকে যেটা, সেটা হচ্ছে, স্যার এখানে তো আচ্ছা বুঝি নাই প্রদীপের কথাটা আসলে কি বলতে চাইছে। যাই হোক, 1 প্লাস i ডিভাইডেড বাই m। তো প্রথম প্রস্তাবের ক্ষেত্রে যেহেতু অগ্রিম অ্যানুইটি, আমি জানি ফিউচারের অ্যানুইটির যদি ওই সূত্র বের করতে হয় সেক্ষেত্রে জাস্ট এতটুকু যথেষ্ট, তাই না? এটা হচ্ছে সাধারণ বৃত্তির ক্ষেত্রে, বাট যেহেতু অগ্রিম বৃত্তি বলছে এই জন্য আমাদের এক্সট্রা করে এই পার্টটা আনতে হয়েছে। এখন এই পার্টটা কেন আনতে হয়েছে, এখানে চক্রবৃদ্ধি আছে। চক্রবৃদ্ধি কি এম, যে প্রতি মাসের শুরুতে বলে দিছে আমাকে, কিন্তু এটা বলে নাই যে প্রতি বছরের শুরুতে একবার করে, এটা কিন্তু বলে নাই। কি বলছে, মাসিক বলছে, প্রতি মাসের শুরুতে, তাই না? যেহেতু মাসের শুরুতে, তার মানে এখানে কি আসবে, এম আসবে, চক্রবৃদ্ধি আসবে। ঠিক আছে, এখানেও তাহলে এম হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। সো যেহেতু এটা হচ্ছে সূত্র, তাহলে আমি এখন মানগুলা বসা দিই। আমার এর মান কত বলছে, আমার এর মান বলছে 1,10,000। ঠিক আছে, সো 1,10,000। এখন কি ভাইয়া, 1 যোগ আয়ের মান কত বলছে, 10 ডিভাইডেড বাই 12, এম এর মান কত 12, ওকে। দেন এন কত বলছে, 10 বছরের জন্য, 10 বছরের জন্য। সো 10 বছরের জন্য, এবং এম এর মান হচ্ছে 12, তাই তো? দেন এরপরে আমার 1 প্লাস আয়ের মান কত, 0.10 ডিভাইডেড বাই হচ্ছে 12। ঠিক আছে, এখন এইটা আবার আই এম দ্বারা ডিভাইডেড আছে, তাহলে 10/12। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? কারো কোনো সমস্যা এই পার্টটাতে? ওকে, তাহলে এইভাবে কি করব, ক্যালকুলেশন করে ফেলবো। ক্যালকুলেশন করলে কি হয়, আচ্ছা এখানে -1 দেয় না, তো বলি। ওকে, সো 1 প্লাস 0.10 ডিভাইডেড বাই 12 প্লাস 1 টু দি পাওয়ার হচ্ছে 10 ইন্টু 12, এরপর হচ্ছে -1 ডিভাইডেড বাই 0.10 ভাগ 12 ইন্টু ইন্টু 1 প্লাস 0.10 ডিভাইডেড বাই 12 ইন্টু হচ্ছে 1,10,000। ঠিক আছে, 1,10,000। তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে, 2,2,5,4,1,4,0। 2,2,5,4,1,7,0.71। 2,2,5,4, সরি 2,2,2,5,4, 2,2,2,5,4 1,70.71। ঠিক আছে। তো এই যে এই মানটা যে আসলো 2,22,54,170, এটা কি ভাইয়া, প্রথম প্রস্তাবের ক্ষেত্রে। এটা কি ভাইয়া, প্রথম প্রস্তাবের ক্ষেত্রে।
ভাইয়া হোমওয়ার্ক তো সাবমিট করা যায় না কমেন্ট বক্সে, কেন? আমি যখন হচ্ছে আপনারা কি 26 না, তো 26-এর হচ্ছে যে ইয়া ছিল কাম ব্যাক 2.0, ওইখানেও তো আমি লাইভ ক্লাস নিছি। ওইখানের মধ্যে তো কমেন্টের মধ্যে স্টুডেন্টরা পরে কমেন্ট করে এসডব্লিউ সাবমিট করছে। আপনাদের করতে পারেন না, এটার ইস্যুর কারণ কি? স্যার এখানে তো স্টুডেন্ট কম আপনার ক্লাসে। আপনার ক্লাস করাতে কি ভালো লাগে কিনা বলতেছো, নাকি করতে ভালো লাগে? আমি তো ক্লাস করতেছি না, ক্লাস করাচ্ছি। আসলে কি বলতে চাচ্ছ? আচ্ছা হ্যাঁ, স্টুডেন্ট কম থাকলে ক্লাস করাতে ভালো লাগে কিনা, দেখো এটার কথা হচ্ছে কি, স্টুডেন্ট কম না। প্রথম কথা যে স্টুডেন্ট কম না কেন, কারণ তোমাদের কমার্সের মধ্যে আমি যতটুকু জানি মোর লাইক মানে একদম অ্যাপ্রক্সলি না, বাট যতটুকু শুনছি প্রায় 300 কাছাকাছি স্টুডেন্ট আছে। সো 300 কাছাকাছি স্টুডেন্ট কিন্তু কম না, বাট ঝামেলা যেটা হয় কি, আচ্ছা ভাইয়া হিসাবটা ক্যালকুলেটারে কিভাবে করবা একবার বুঝাই দেন। আচ্ছা দেখো, হিসাবটা ক্যালকুলেটারে কিভাবে করবা, প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে যে তুমি এই যে এটা আছে না, এটাকে কি কালি নিব, ধরো সাদা কালি নিই, তাহলে ইজি হবে। ফার্স্টে এটা হিসাব করবা, এই যে এতটুক ভাগ, এটা ফার্স্টে ভাগ করবা। ভাগ করছো, দেন একটা ভাগফল আসবে, সেই ভাগফলটাকে এই এক দ্বারা যোগ করবা, এক দ্বারা যোগ করবা, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। যোগ করার পর একটা যোগফল আসবে, সেটাকে এই যে এটা দ্বারা পাওয়ার করবা। হ্যাঁ, 120 দ্বারা 10 গুণ 12 কত হয়? 120 না, এটা দ্বারা পাওয়ার করবা। পাওয়ার করলে যেটা হয়, ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে 0.10 ডিভাইডেড বাই 12, 12 করলে যে ভাগফলটা আসে সেটা কিন্তু 3 জায়গাতে যাবে। কয় জায়গাতে? 3 জায়গাতে। 3 জায়গায় কি কি? এক হচ্ছে এই যে এই জায়গায়, সেকেন্ড হচ্ছে এই যে এই জায়গায়, থার্ড হচ্ছে এই জায়গায়। সো 3 জায়গাতে মানটা বসায় দিবা, ঠিক আছে? সো এরপরে যেটা করবা সেটা হচ্ছে যে আমি ফার্স্টে কি করলাম, এটা ভাগ করলাম, 3 জায়গাতে বসাইলাম, দেন এটার সাথে এটা যোগ করলাম, করে একটা মান আসবে, এবং এটার মান এবং এটার মান কি হবে? সেম হচ্ছে। দেন এই যে এটার এবং এটার মান সমান হলো। এরপরে গিয়ে আমি এই যে 120 দ্বারা পাওয়ার করলাম, করার পর একটা গুণ মানে পাওয়ারের পর একটা মান আসবে, ঠিক আছে? পাওয়ার পর মান আসার পর দেন ওই যে এই টোটাল মানটাকে এই এক দ্বারা কি করতেছি, বিয়োগ করতেছি, করলে একটা মান আসবে। দেন ওই বিয়োগ ফলের মানকে এই যে মানটা আসছিল এই মান দ্বারা কি করব, ভাগ, মানে এই পুরাটা ভাগ এটা, ঠিক আছে? যে 0.10 ডিভাইডেড বাই 12, দেন একটা মান আসবে। সো এটা গেলে একটা মান, এই পুরাটা মিলে একটা মান বের হইলো। এটা হলে এটার মান তো আছে, এটা 1 নাম্বার মান, এটা 2 নাম্বার মান, দেন এখানে একটা 3 নাম্বার মান আমি আগেই বের করছি। দেন এই 3টা মান গুণ করবা, ঠিক আছে? এই 3টা মান কি এরপরে গুণ করবা, তাইলে বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। যেটা কথা হচ্ছে যে রেকর্ড ক্লাস করার বা হচ্ছে লাইভ ক্লাস করার, সেটা হচ্ছে ভাইয়া যে রেকর্ড ক্লাস করলে যেটা ইস্যুটা হয়, রেকর্ড ক্লাস অনেক আছে, তুমি এই জন্য কোর্সে ভর্তি হতে হবে না। আমাদের রেকর্ড ক্লাস মনে হয় ইউটিউবেই দেওয়া আছে, ঠিক আছে? তো তুমি ওইখান থেকেও দেখে নিতে পারো। ক্লাসগুলো করার পেছনে দুইটা কারণ, একে তো রেকর্ড ক্লাসে ইম্পর্টেন্ট টপিকগুলো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝিয়ে দেওয়া নেই ওইভাবে, আর যেটা হচ্ছে যে এখানে সাজেশন দিয়ে দিচ্ছি। ইভেনচুয়ালি যেটা হচ্ছে মেইন যেটা সমস্যা রেকর্ড ক্লাসে, তুমি 1-to-1 কনভারসেশনে যাইতে পারবা না টিচারের সাথে। তো তোমার যদি টিচারের সাথে 1-to-1 কনভারসেশন যেতে হয়, এই যে যেমন ও বলছে কিভাবে করতে হবে, হ্যাঁ, যে এটা কিভাবে করব, ক্যালকুলেশন কিভাবে করব, সেটা করতে হলে জানতে হলে তোমার সমস্যা হলে আমি সেটা সমাধান কিন্তু লাইভ ক্লাসে করতে পারবো। রেকর্ড ক্লাসে তুমি দেখলে কিন্তু আমি এটা সমাধান করতে পারবো না, ঠিক আছে? সো এটা হচ্ছে ইস্যু, যারা রেকর্ড ক্লাস করে তারা একটু পিছায় থাকে, তো তাদের অ্যাকচুয়ালি ওই কোর্স কিনে লাভ নাই। যারা রেকর্ড ক্লাস করে আসলে তাদের আমি আমি মনে করি যে এটা তাদের কোর্স কিনাটা বোকামি। রেকর্ড ক্লাস হলে তো রেকর্ড ক্লাস সব জায়গাতেই আছে। কোর্স কিনে যদি ক্লাস করতে হয় সেক্ষেত্রে আমি প্রেফার করি যে লাইভ ক্লাস করাটা। লাইভ ক্লাস করলে তোমার সমস্যা যেটা, তুমি কি করো, একটা টিউটর তোমার বাসে আসলে কি হয়, তুমি তো তাকে সমস্যাগুলো বলো না যে ভাইয়া এই জায়গায় সমস্যা, তো এখানে তো সেম, তুমি বলবা সমাধান করে দিব, ব্যাপারটা হচ্ছে এটা। তাইলে এই যে এখানে দেখো কত টাকা আসছে,
2,22,170 টাকা, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, এই টাকাটা একটু মাথায় রাখবা। আচ্ছা দাঁড়াও তো, $2,00,000 এটা না তো, .10/12। আমি তোমাদেরকে আস্তে আস্তে তাহলে করে দিই, হ্যাঁ, যাদের হচ্ছে ক্যালকুলেশনের সমস্যা। এটার এরপর হচ্ছে +1। এই যে দেখো এটার মান বের হয়েছে, এই যে এতটুক জিনিসের মান, অর্থাৎ এই যে 3 নাম্বার মানটা কি জানো? 3 নাম্বার মানটা হচ্ছে 1.00833। সো আমার এই এতটুকের মান বের হয়ে গেছে এটা, ঠিক আছে? আমার এই যে এটার মান বের হয়েছে 1,10,000 টাকা। এখন এতটুকুর মান কত? এখন আমার এটার মান বের হয়েছে, এটার সাথে কি করব ভাইয়া? পাওয়ার করব 10 × 12। 10 × 12 পাওয়ার করলে কত হয়? 120। 2 দশমিক একটা মান আসছে, যাই হোক, সো এটা থেকে আবার 1 যাবে বাদ, একটা মান আসে, দেন এটা থেকে ভাগ হবে আমার এই যে এই মানটা 1.00833। তখন এরপর আরেকটা মান আসে, এখন এটার সাথে গুণ করতে হবে 1,10,000, গুণ করতে হবে হচ্ছে 1,01,00833, ঠিক আছে? তখন মান আসতেছে 2,27,20,192। তাইলে ইন টোটাল যে মানটা আসে এখানে আসে হচ্ছে 2,27,20,192.88 টাকা, ঠিক আছে? এবার বুঝছো? কোন পার্টটা বুঝো নাই? মানে হচ্ছে এই হিসাবটা কিভাবে আসে সেটা বুঝো নাই? আরিয়ান ইসলাম নাম কি, শাকিল, কোন পার্টটা বুঝো নাই ভাই? সো আমি এই যে 3টা সেগমেন্টের জন্য আলাদা আলাদা করে দেখালাম যে আমার ফার্স্টের সেগমেন্ট এটা, দেন সেকেন্ড সেগমেন্ট হচ্ছে এটা, থার্ড সেগমেন্ট হচ্ছে এটা। আমি যখন 3টা ক্যালকুলেশনে আসি প্রথম থেকে দেখে নেই তো বুঝে নেই, একটু স্পিডে বুঝাইলেই হবে। আচ্ছা ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে এরকম যে আমি ফার্স্টে এটাকে ভাগ করছি, ভাগ করার পর এটার সাথে যোগ করব, যোগ করে এটাকে পাওয়ার করব, পাওয়ার করে যেটা আসবে সেটা 1 দ্বারা মাইনাস করে ডিভাইডেড করব 0.10কে 12 দ্বারা, দেন যে মানটা আসবে সেটা হইতেছে আমার 2 নম্বরে যে এখানে বসতেছে একটা মান, অ্যান্ড এইটার যে মানটা এখানে, তার এইটার যে মানটা আসছে সেটাও এখানে, তার 3টার মান তুমি গুণ করো, গুণ করলে এই 2,27,20,192.88 টাকা আসবে। এবার বুঝতে পারছি শাকির ভাইয়া? কথা ক্লিয়ার? ওকে, শুরু থেকে কিছুই বুঝি নাই। আচ্ছা দেখো জিনিসটা হচ্ছে 3টা প্রস্তাব ছিল কোশ্চেনটাতে, তোমরা যখন দেখবা যে 3টা প্রস্তাব ছিল, 3টা প্রস্তাবের মধ্যে প্রথম প্রস্তাবটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি নিয়ে, অগ্রিম অ্যানুইটি নিয়ে। তো অগ্রিম অ্যানুইটির সূত্র কি? অগ্রিম অ্যানুইটির সূত্র হচ্ছে a ইন্টু 1 প্লাস মানে i ডিভাইডেড বাই m টু দি পাওয়ার n ইন্টু m ডিভাইডেড -1 ডিভাইডেড বাই i ডিভাইডেড বাই m ইন্টু 1 প্লাস i ডিভাইডেড বাই m। এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? সূত্রটা বসাইছি, এখানে মানগুলা বসাইছি, মান বসানোর পরে এরপর ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে সেটা দেখাইছি, দ্যাটস ইট, আর কিছুই না। তার প্রথম প্রস্তাবের আমার FBA আসছে, এখন তিনোটারই কি আমার ভবিষ্যৎ মূল্য বের করে বুঝতে হবে যে আমার কোয়েশ্চেনে বলছিল 2 নাম্বার প্রস্তাবে কি বেশি টাকা আসতেছে কিনা। সো 3টা প্রস্তাবের FB বের করতে হবে যে কোন প্রস্তাবে বেশি আসতেছে। যদি 2 নাম্বারে আসে তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ 2 নাম্বারে বেশি আসছে, বাট যদি 2 নাম্বারে না আসে তাহলে অ্যান্সার হচ্ছে যে না 2 নাম্বারে বেশি আসে নাই। তো প্রথম প্রস্তাব ওয়াইজ হচ্ছে 2,00,000
2,27,20,192.88 টাকা। ঠিক আছে, ওকে। সো এইটা আসছে আমার প্রথম প্রস্তাবের ক্ষেত্রে। এখন দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে কি হয়, এটা মুছে ফেলি। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রস্তাব। হ্যাঁ, দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে সূত্র কিন্তু সেমই থাকে, শুধুমাত্র অ্যানুইটিটা চলে গেছে। বিকজ দ্বিতীয় প্রস্তাবের মধ্যে বলছে যে আমার প্রশ্নটা দেখতে চাই আবার। ওকে, এই যে প্রশ্ন, আমার প্রথম প্রস্তাব অনুযায়ী বলছিল যে এত টাকা করে প্রতি মাসে পাচ্ছে 10% সুদে এবং প্রতি মাসের শুরুতে, এই জন্য অগ্রিম অ্যানুইটি। বাট দ্বিতীয় প্রস্তাবে কি বলছে, এত টাকা করে পাচ্ছে 9% সুদে কিন্তু প্রতি মাসের শেষে, তার মানে আমার সাধারণ অ্যানুইটি। বুঝতে পারছি? আর থার্ড নাম্বারটা বলছে যে 10 বছর পর সে এত টাকা পাইছে। থার্ড নাম্বারটার অ্যান্সার দেওয়া আছে যে 10 বছর পর কত টাকা পাবে। ক্লিয়ার? ওকে, তাইলে এবার আসি। তাহলে দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে, হ্যাঁ, আমার FBA A ইন্টু বাই m টু দি পাওয়ার হচ্ছে nm মাইনাস 1 I ডিভাইডেড বাই m, এটা সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন মানগুলো বসায় দাও। মান বসালে কি হয়, 1,15,000 গুণ হচ্ছে 1 প্লাস আয়ের মান হচ্ছে 0.09, হ্যাঁ, 12, nm হচ্ছে 10 গুণন 12 ডিভাইডেড বাই 0.09 ডিভাইডেড বাই 12, এই হচ্ছে মান। এখন ডিরেক্টলি ক্যালকুলেশন করে ফেললেই হয়ে যায়। ক্যালকুলেট করলে আসে 1,01.0075, এটাকে 120 দ্বারা পার করলে হয় হচ্ছে 2.451357, এটা -1 1.45137 ডিভাইডেড বাই 0.0075, তাহলে আসে 193.514। তাইলে 193.514, ঠিক আছে। গুণ করলে কি হয়, 115 গুণ হচ্ছে 193.514, তাহলে আমার অ্যান্সার আসতেছে 2225410, ঠিক আছে। সো 2,22,54,110। এখন দেখো ভাইয়া, এবার ডিসিশনটা কিভাবে নিব। ডিসিশন নেওয়ার সময় আমি বলতে পারি যে দ্বিতীয় প্রস্তাবে, মানে আমি লেখাটা দেখবো এভাবে যে প্রথম প্রস্তাবে পাওয়া গেছিল যে 2,27,00,000 কত জানি, 20,000 কত টাকা জানি, দাঁড়াও দেখি, 27,20,192, 20,192 দ্বিতীয় প্রস্তাবে পাওয়া গেছে হচ্ছে 2,22,54,110। আর তৃতীয় প্রস্তাবে তো বলেই দিছিল, তৃতীয় প্রস্তাবে পাইছিল হচ্ছে এরকম 15 লক্ষের মতো। তো তাইলে বলো তো কোন প্রস্তাবে সব থেকে বেশি টাকা আসছে, কোন প্রস্তাবটাতে সব থেকে বেশি টাকা আসছে। ভাই মাঝখানের অংশ একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দেন,
মাঝখানের কোন অংশটা ভাইয়া? মানে এই যে এই পার্টটা দেখো, ফার্স্টে এইটাকে ভাগ করো অ্যান্ড এইটাকে ভাগ করো। অন্য কালি নেই, তাহলে মনে হয় সুবিধা হবে। কি বলছি ভাইয়া? এই যে এই পার্টটা, হ্যাঁ, এটা এবং এটা, এই দুইটা ভাগ করো, ভাগ করলে একটা মান পাবা। দেন এইটাকে, এই ভাগফলটাকে, এই যে এটার যে ভাগফল, এই ভাগফলকে 1 দ্বারা যোগ করো, যোগ করার পর এটাকে পাওয়ার করো। ঠিক আছে, পাওয়ার করার পর এই পুরাটা মিলে একটা মান হচ্ছে না, এই পুরাটা মিলে একটা মান হচ্ছে না, সেই মানটাকে এই যে এটার যে ভাগফল এটা দ্বারা ভাগ করো। ঠিক আছে, এটা দ্বারা ভাগ করো। ও এখানে একটা লিখি নাই। সো এই যে পুরাটার ভাগফল এটাকে 1 দ্বারা মাইনাস করে দেন ভাগ করো, ভাগ করলে একটা মান পাওয়া যাবে। সেই মানটা হচ্ছে এই 193.514। এইটাকে এই যে প্রথম যে মানটা এটা দ্বারা গুণ করবা। ঠিক আছে, তাইলে অ্যান্সার বের হয়ে যাবে। ও এ এন্ড এ ডি, এটা কি স্যার? ও এ এন্ড এ ডি, ও এ এন্ড এ ডি, কোন ও এ আর কোন এ ডি? আগে কোনটা তুলবা সেটাই তো বললাম, আগে হচ্ছে এটা তুলবা। এই যে 0.09, দেখো 0.09 ভাগ 12 করলা, দেন 1 প্লাস অ্যান্সার, 1 প্লাস অ্যান্সার করলা, দেন একটা অ্যান্সার বের হবে। ওই অ্যান্সারটাকে পাওয়ার করবা কত দিয়ে? 120 দিয়ে। ওই অ্যান্সারটাকে কি করবে? 120 দিয়ে পাওয়ার করবা, করছো। দেন ওইটাকে 1 দ্বারা বিয়োগ করবা, মানে 100 পাওয়ার 120কে যখন পাওয়ার করবা, করার পর একটা অ্যান্সার বের হবে না, ওই অ্যান্সার থেকে 1 কি করবা? বাদ দিবা, দিলা, দিয়ে একটা মান বের হবে, সেই অ্যান্সার ভাগ, অ্যান্সার ভাগ, দেন এই যে ব্রেকেটে নিয়ে 0.09 ডিভাইডেড বাই 12, দেন ব্রেকেট এন্ড করো। জিনিসটা হচ্ছে এরকম যে এই পুরাটা একটা অ্যান্সার বের হয়েছে না, এই পুরাটা অ্যান্সারটা বের হওয়ার পর এই যে দেখো ক্যালকুলেটর জিনিসটা এইভাবে করবে যে অ্যান্সার না, অ্যান্সারের পর এই অ্যান্সারের পর ভাগ 0.09 ডিভাইডেড বাই 12 এরকম দাও। তাইলেই দেখবা এই যে 193.514 বের হয়ে গেছে। বুঝছো? আমি যখন এই যে এতটুকু এই পুরাটা করে ফেলবো, মাইনাস করে ফেলবো, মাইনাস করার পর যে মানটা আসবে সেই অ্যান্সার ভাগ দিয়ে দেন ব্রেকেটের মধ্যে এটা করো, তাইলে অ্যান্সার বের হবে। ক্লিয়ার? বুঝছি? ওকে। আর প্রদীপ দাস, আপনার ও এ এন্ড এডি এটা কি? এটা বুঝি নেই। ও এ আর এডি পাইলেন কই? সেটা তো বুঝতেছি না। কথা সেটা না, কথা হচ্ছে যে দুইটারই দেখো, প্রথম প্রস্তাবটা বের করছি, দ্বিতীয় প্রস্তাবটা বের করছি। আমাকে ঘতে বলছিল যে দ্বিতীয় প্রস্তাব থেকে কি বেশি টাকা পাবে, পাবে কিনা সেটা বের করতে। তো দ্বিতীয় প্রস্তাব থেকে কি সে বেশি টাকা পাচ্ছে? না। সে কোনটা থেকে বেশি টাকা পাচ্ছে? সে পাচ্ছে প্রথম প্রস্তাব থেকে। সুতরাং উত্তর হচ্ছে যে দ্বিতীয় প্রস্তাব থেকে তিনি বেশি টাকা পাবেন না, অধিক টাকা পাবেন না, এটাই অ্যান্সার। তুমি লেখার সময় এভাবে লিখবে যে প্রথম প্রস্তাবে এত টাকা পায়, দ্বিতীয়তে এত পায়, তৃতীয়তে এত পায়, সুতরাং বলা যায় যে দ্বিতীয় প্রস্তাব থেকে তিনি অধিক মুনাফা বা অধিক লাভ পাচ্ছেন না। হিসাব ক্লিয়ার? বুঝতে পারছি? আর কারো কোনো সমস্যা এইটুক পার্টে? এইটুকু পার্টে আর কোনো সমস্যা? ওকে, নাই। তাইলে পরবর্তী সৃজনশীল চলে যাই, ঠিক আছে? ওকে, দেখো এখানে কি বলছে যে জনাব রাজ 2 লক্ষ টাকা ব্যয় একটি মেশিন কিনতে চান। কি? 2 লক্ষ টাকা ব্যয়, 2 লক্ষ টাকা ব্যয় একটা মেশিন কিনতে চান, এই জন্য তিনি ব্র্যাক ব্যাংকে ঋণের আবেদন করলে ব্র্যাক ব্যাংক প্রতি বছরের শুরুতে, দেখো প্রতি মাস না কিন্তু, কি বলছে? প্রতি বছরের শুরুতে। তার মানে এখানে এম আসবে না, কারণ চক্রবৃদ্ধি হচ্ছে না। ওইখানে কিন্তু বলছে প্রতি মাসের শুরুতে, এই জন্য এম আসছিল। যেহেতু এখানে বলছে প্রতি বছরের শুরুতে, তাহলে কিন্তু এম আসবে না। তো কিস্তি পরিশোধ করার শর্ত দিল এবং ব্যাংক সুদের হার বলছে কত ভাই? 10%। ব্যাংক সুদের হার কত?
10%। রাজ 5 বছরে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন কিনা তা নিয়ে ভাবছেন। অর্থাৎ সে 5 বছরে পুরো ঋণটা প্রস্তুত মানে সে পরিশোধ করতে পারবে কিনা সেটা নিয়ে সে কি করতেছে, ভাবতেছে। কথা কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার যে সে 2 লক্ষ টাকা নিল, নেওয়ার পর ব্র্যাক ব্যাংক তাকে বলছে যে 10% করে 5 বছরের মধ্যে ঋণটা পরিশোধ করতে পারবে কিনা এটা নিয়ে দেখো, এবং সে কি প্রতি বছরের শুরুতে কিস্তি দিচ্ছে। এবার দেখো আমার গতে কি বলছে, আমার গতে বলছে জনাব রাজ যদি ঋণ গ্রহণ করে তাহলে প্রতি কিস্তিতে কত টাকা দিতে হবে, অর্থাৎ তার বার্ষিক বৃত্তি এ কত হবে, আমাকে এ বের করতে হবে। আমি কি বলতেছি বুঝতেছো? কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এ বের করি, ঠিক আছে, এটা বের করি। ওকে, তো পিভি সমান হচ্ছে এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে আই ইন্টু হচ্ছে 1 প্লাস আই। এটা কেন আসছে ভাই বলো তো? ওই যে অগ্রিম বলছে প্রতি মাসের শুরুতে, তাই না? সো যেহেতু প্রতি মাসের শুরুতে বলছে সেক্ষেত্রে আমার সূত্র এটা দাঁড়াচ্ছে যে পিভি এর ক্ষেত্রে সূত্র যেটা, সো এখানে এম আসতেছে না। এই কারণে কি আসতেছে না ভাইয়া? এম আসতেছে না। কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? ওকে, তাইলে এখন আমার মান হচ্ছে এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে। এখন আমি এর মানটা কিভাবে বের করব? এর মান কিভাবে বের করব? আমার দিয়ে রাখছে যে বর্তমানে আমার 2 লক্ষ টাকা আছে, তাহলে আমি বা দিয়ে করতে পারি, বা 2 লক্ষ সমান সমান হচ্ছে এ গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আয়ের মান হচ্ছে 1 শূন্য, এন এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই আই 0.10 ইন্টু হচ্ছে 1 প্লাস মানে 1 প্লাস 0.10। ক্লিয়ার? ওকে, আমি বোর্ড প্রশ্ন করার সময় পেয়েছি যে বছর শুরুতে কিস্তি দিচ্ছে, ওই ক্ষেত্রে পিভি ও এ বছরের শেষে বলেছে পিভি এডি। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট নাম দিছে ভাইয়া যে পিভিওএ আর পিভিওডি। ইয়ার ক্ষেত্রে তোমার অগ্রিমের ক্ষেত্রে দিছে হচ্ছে তোমার ওএ, আর অ্যানুয়ালের ক্ষেত্রে বার্ষিক বৃত্তির ক্ষেত্রে দিছে হচ্ছে এডি। ঠিক আছে, এটা কিছু না, শুধু জাস্ট নাম দিছে। ওকে, এবার আসি। সো এই হচ্ছে আমার হিসাব যে আমার আয়ের মান 0.10 অর্থাৎ 10%, আর আমার এন এর মান হচ্ছে 5। তো এটা নিয়ে এখন আমার কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এখন আমার লাগবে হচ্ছে এ। কি লাগবে? এ লাগবে। এ কি আকারে আছে? এ এখন এই পুরাটা তো তিনোটাই তো গুণ আকারে আছে, তাই না? এই তিনোটা কি আকারে আছে? গুণ আকারে আছে। আমি যদি এই পুরাটাকে এই পাশে নিয়ে যাই, এই সম্পূর্ণটাকে এ পাশে নিয়ে যাই, তাহলে কি হয়? তাহলে বা 2 লক্ষ ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস 0 বাই 5.10 ইন্টু 1.10। বুঝছি? জাস্ট এই পার্টটাকে যেহেতু গুণাকারে আছে এর সাথে কি করছি, এ পাশে ভাগ আকারে, তাহলে এই পুরোটা সমান সমান কি দাঁড়ায়? এ দাঁড়ায়। এই পুরোটা সমান সমান কি দাঁড়ায়? এ দাঁড়ায়। তাহলে এখন এটাকে আমি এভাবে লিখতে পারি না যে দেখো, এটাকে আমি তাহলে এভাবে লিখতে পারি না যে
যে বা এ ইজ ইকুয়াল টু হচ্ছে এই 2 লক্ষ ডিভাইডেড বাই আমার 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 0.10 ইন্টু 1.10 শেষ। তাইলে এখন কি করতে হবে, খালি ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই পুরোটার মান কত হয় বের করি। ফার্স্টে কি করব দেখো, আবারও বলি, ফার্স্টে হচ্ছে 1 প্লাস 0.10, এই যে 1.10 বের হয়েছে তাই না, এটাকে পাওয়ার 5 করব, দেন যে মানটা বের হবে 1 ভাগ অ্যান্সার, দেন 1 থেকে ওই অ্যান্সারটা বাদ দিব, দেওয়ার পর যে অ্যান্সারটা বের হবে সেটাকে আমি 0.10 দ্বারা ভাগ করব। এই যে আমি তোমাকে যদি একটু সাইডে দেখাই, ধরো এই পাশে যদি দেখাই, প্রথম কাজ আমার ফার্স্ট স্টেপ, ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে 1 প্লাস 0.10 এটা করা। আমার সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে 1.10 যেটা বের হয়েছে এটাকে পাওয়ার 5 করা, বুঝতে পারছি। আমার থার্ড স্টেপটা তাহলে কি দাঁড়ালো ভাই, আমার থার্ড স্টেপ দাঁড়াচ্ছে 1 ভাগ 1.10 টু দি পাওয়ার 5 এর যে মানটা আসছে সেটা, এই যে এই মানটা 1 ভাগ ওই যে মানটা আসছে এখানে সেই মান। আমার 4 নাম্বার স্টেপ কি, আমার 4 নাম্বার স্টেপ হচ্ছে, এখন দেখো এতটুকের কাজ শেষ না, তাহলে এখন 1 মাইনাস এটা, তাহলে আমার 4 নাম্বার স্টেপ হচ্ছে 1 মাইনাস এই যে পুরাটা 3 নাম্বার স্টেপ 1 মাইনাস 3, বুঝতে পারছি। 1 মাইনাস 3 মানে বলতে কি, এই যে স্টেপ, এই স্টেপটাকে বুঝাইছি, এই স্টেপের যে অ্যান্সারটা বের হয়েছে 1 মাইনাস ওই অ্যান্সার, হ্যাঁ 3 এর অ্যান্সার। সো এটা গেল আমার 4 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপে কি করব, 5 নাম্বার স্টেপে এসে এই যে 5 নাম্বার স্টেপে এসে আমার যে এই যে 4 এর অ্যান্সারটা, 4 এর যে অ্যান্সারটা বের হবে, 4 এর অ্যান্সার, হ্যাঁ 4 এর অ্যান্সার ভাগ হচ্ছে আমি 0.10, বুঝতে পারছি। 4 এর অ্যান্সার ভাগ হচ্ছে 0.10। দেন 6 নাম্বার স্টেপ কি ভাই, 6 নাম্বার স্টেপ হচ্ছে আমার 5 এর যে অ্যান্সারটা বের হবে, যে 4 এর অ্যান্সার ভাগ 10 মানে 0.10 দ্বারা ভাগ করার পর যেটা বের হবে সেটাকে 1.10 দ্বারা গুণ করা, অর্থাৎ 5 এর অ্যান্সার গুণ 1.10, বুঝছি। সো এটা করলে আমার নিচের যে পুরাটার মান এটা চলে আসবে। নিচের মানটা তাহলে কত আসে, এটা আসে 0.620931 মাইনাস সেটা তাহলে হচ্ছে 0.416 ডিভাইডেড বাই 10, তাহলে হচ্ছে 4.169, সরি 3.16, হ্যাঁ 4.169, তাহলে আসতেছে 4.169,869, ঠিক আছে। তাহলে আমার এটার মান আসতেছে ভাইয়া 2 লক্ষ ডিভাইডেড বাই 4.169,869। এরপরে আমার তাহলে মান কি আসে, 2 লক্ষ ভাগ হচ্ছে অ্যান্সার 47,963 সামথিং, 13745। আমার অ্যানুইটি বার্ষিক বৃত্তি প্রতি বছরের শুরুতে আমার কত টাকা দিতে হবে, 47,963.1375, মানে 745 এই টাকাটা দিতে হবে। এত ভেঙে বুঝে তাহলে সময় নষ্ট, অনেকের ভাইয়া সময়
মানে অনেকে ক্যালকুলেশনটা বুঝে না, এই জন্য আর কি বুঝাই দিছে, একবারে বুঝাই দিছি, এখন আর ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাবো না। সো যারা বুঝে না তাদের জন্য ভাইঙ্গা বুঝাই দিছি, শেষ। ঠিক আছে, এখন আর ওই এত বেশি করে ভাইঙ্গা বোঝানোর সময় নাই। ওকে, তো আমার গ কি বের হলো ভাইয়া, যে প্রতি বছর অ্যান্সার বের হয়ে গেল যে প্রতি বছর কতটুকু কিস্তি দিতে হবে। প্রতি বছর শুরুতে আমার 47,963.13745 এটা দিতে হবে। ঠিক আছে, এখন আমাকে কি বলছে দেখো তো, এখন আমাকে বলছে, এটা গেল আমার গ এর অ্যান্সার। ঘতে কি বলছে, জনাব রাজ কোন প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত ঋণের বার্ষিক সুদের পরিমাণ, আসল পরিশোধ ও বছর শেষে ঋণের পরিমাণ প্রত্যেক বছর জানতে পারবেন, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যদি এই ধরনের কথা বলে যে সুদের পরিমাণ, আসলের পরিমাণ, ইভেনচুয়ালি প্রত্যেক বছর ঋণের কতটুকু পরিমাণ আছে শেষে বা শুরুতে, এটা কোথায় পাচ্ছি ভাই? এটা ঋণ পরিশোধ সূচিতে পাচ্ছি। কোথায় পাচ্ছি? ঋণ পরিশোধ সূচিতে। তাহলে আমরা এখন কি করব? ঋণ পরিশোধ সূচি বের করব। ইয়ার মানটা বের মাথায় রেখো, যে কিস্তির যে মানটা কত টাকা করে কিস্তি আসে সেটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আরে ওকে, সো ছক যদি আঁকি, যদি মিডল হয়, হ্যাঁ, এটা খালি একটু বেশি কম হয়ে গেছে, এটা একটু বাড়ায় দিই। ওকে, সো 1 2 3 4 5 6, ঠিক আছে? নাম্বার দিয়ে কেন বোঝাচ্ছি? যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ওকে, সো এখানে বছরের শুরুতে ঋণের পরিমাণ, দেন হচ্ছে ঋণের পরিমাণ, ঠিক আছে? এখন যখনই বছরের শুরুতে, বছরের শুরুতে বলবে, তাহলে মাথায় রাখবা যে আমাদের 0 বছর থেকে শুরু করতে হবে। কিস্তিটা কোথা থেকে শুরু করতে হবে? 0 বছর। আচ্ছা, এখানে উল্টা লিখছি। তিন চার, এখানে কিস্তি সুদ, ঠিক আছে? সো যখনই বছরের শুরুতে বলবে, তাহলে আমাদের স্টার্টটা করতে হবে, হ্যাঁ, আমাদের স্টার্ট করতে হবে। থার্ড চ্যাপ্টারের আর ক্লাস আছে না, এটাই শেষ ক্লাস, এটার পরে আর কোনো ক্লাস হবে না। একদম বছরের শুরুতে যেটা ছিল সেটা। তখন বছরের শুরুতে কত ছিল? 2 লক্ষ টাকা, ঠিক আছে? বছর শুরুতে কিস্তি দিয়ে দিছে কত? 47,900 কত জানি ভাই? 963। তো 4 নম্বরে দেখো সুদ। প্রথম বছরে যেহেতু বছরের শুরুতে দিয়েছে, তাহলে কি আমার সুদ দিতে হবে? না। সুদটা কখন দিব? যে 1 বছর সময় হয়েছে তখন। তার মানে সুদের পরিমাণ হবে 0। সুদের পরিমাণ হবে কত? 0। তাহলে আমার আসল কত? আসল, আচ্ছা এটা মাথায় রাখবা, 4 সমান সমান হচ্ছে 2 ইন্টু, মানে সুদের হার 2 ইন্টু আই, ঠিক আছে? 5 মানে হয়েছে 3 মাইনাস 4, আর 6 মানে হয়েছে 2 মাইনাস 5, ঠিক আছে? কোনটার মানে কি সেটা একটু বুঝে রাখো, ঠিক আছে? সো কি হলো? আমার 2 লক্ষ টাকা
47,963 টাকা। তাহলে আমার আসল কত ভাইয়া? আমার আসল হচ্ছে 3 - 4। তো 3 যদি এটা হয়, 4 যদি এটা হয়, 3 থেকে 4 গেলে কত হয়? এটাই তো 47,963। এখন এখন 6 এর মান কত? 2 - 5। তাহলে আমার 2 এর মান কত? 2 লক্ষ। 2 লক্ষ থেকে 47,963 দিলে বছর শেষে আমার ঋণের পরিমাণ কত থাকে সেটা একটু হিসাব করি। যে 2 লক্ষ মাইনাস 47,963, 1,52,000, 1,52,037। যে কালকে বলছিলে ভাইয়া ঋণ পরিশোধ সূচিটা বুঝি না, একটু সাবধানে দেখো। যে ভাইয়া দেখো, যখন অগ্রিম বলে যে বছরের প্রথমে শুরুতেই, যখন শুরুতে হয় তখন আমার বছরটা স্টার্ট হয় হচ্ছে 0 থেকে, কজ আমি কিস্তি দিচ্ছি কত? 0। প্রথম বছরের শুরুতেই তো দিয়ে দিছি, তো তখন কিন্তু আমার সুদ দিতে হচ্ছে না, কারণ আমাকে মাত্র টাকা দিলাম, আমি মাত্রই কিস্তি দিয়ে দিতেছি। কিস্তিটা ডিপেন্ড করতেছে কি আমি সুদটা কখন দিব, 1 বছর পার হবে দেন গিয়ে না সুদ দেওয়া স্টার্ট করবো। সো 1 বছর তো হয় নাই। বাট এটা যদি এখন বলতো অগ্রিম না হয়ে আমার হচ্ছে প্রতি বছরের শেষে, তখন কিন্তু আমার ঋণ পরিশোধ সূচি শুরু হইতো বছর 1 থেকে। বছর 1 থেকে, ঠিক আছে? কোনটা কিভাবে বের করতে হবে এটা বলে দিলাম। ওকে, সো এটা গেল 1 নাম্বার বছর শেষ। 2 নাম্বার বছর, আচ্ছা সবগুলার ইয়াটা লিখে ফেলি। দাগ দিয়ে রাখি। প্রথম বছর, হ্যাঁ প্রথম বছরে দেখো শেষে যে টাকাটা থাকে সেটাই, হ্যাঁ বছর শেষের টাকাটাই 2 নম্বরে আসবে। 6 নম্বরের টাকাটা কি আসবে ভাইয়া? 2 নম্বরে আসবে, ঠিক আছে? সো 6 নম্বরে কত টাকা আছে? 1,52,037 টাকা। কিস্তি কত? কিস্তি প্রতি বছর কিন্তু সেমই, হ্যাঁ এই যে 47,963 দিলাম। তাহলে এখন সুদ কত দাঁড়াচ্ছে? সুদ হচ্ছে 2 ইন্টু আই। তার মানে এই যে 1,52,000-এর উপর আই, আই কত ছিল? 10%। আই কত ছিল? 10%। সুদের হার কত ছিল এই ক্ষেত্রে? 10%, ঠিক আছে? ব্র্যাক ব্যাংক 10% বলছিল। তাহলে কত হয়? 1,52,037। তাহলে হচ্ছে আচ্ছা 203.7। তো এটারে আমরা 4 বানায় দিই, হ্যাঁ 1,5,2,0,4 কস 3.7 আসছে, সো 4 লিখে দিই। এরবার তাহলে আমার আসল কত থাকে? এই যে 3 থেকে 4 বাদ দিবা, 3 থেকে 4, তাহলে 47,963 মাইনাস হচ্ছে 15,208, 32,755। সো এখন 6 কত আসে? তাহলে এই 2 থেকে ওইটা বাদ দিতে হবে। তাহলে 1,52,037 মাইনাস হচ্ছে 32,755, 1,1,9,2,4 সরি 8,2 9,2,8,2। তাহলে আমার দ্বিতীয় বছরে কত? 1,1,9,2,8,2 সেম 47,963। এখানে কত টাকা আসে? এটার 10%, তাহলে আসে হচ্ছে 1,1,9,3। তাহলে 1,1,9,3 হলে মানে 2,8, আচ্ছা 2,8 তো তাহলে হচ্ছে 2,9 হয়। তাহলে 9,2,9 গেল। তাহলে কত থাকে? 47,963 মাইনাস হচ্ছে 1,1,9,2,9 3,6,0,3,6,0,3,4
তাহলে আমার ইয়া থাকে কত, 119,282 মাইনাস হচ্ছে 36,034, তাহলে 83,248। এটা হচ্ছে আমার দ্বিতীয় বছর শেষে আছে, ঠিক আছে, দ্বিতীয় বছর শেষে আছে। তাই আমার 3 নাম্বার কত আসে, 83,248, এটার কিস্তি কত, 87,963, তাইলে দাঁড়ায় হচ্ছে 2,5 8,325, ঠিক আছে। তাহলে এখানে কত দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে 47,963 মাইনাস 8,325, 3,9,6,3,8, ঠিক আছে। তাহলে 83,248 মাইনাস হচ্ছে অ্যান্সার 43,000, সরি 43,610, 43,610। এখন ভাইয়া, এখন যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, যদি দেখো শেষেরটা আমার কিস্তির থেকে ছোট হয়ে গেছে, শেষেরটা কি হয়েছে ভাইয়া, আমার কিস্তি থেকে ছোট হয়ে গেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয় দেখো, আমার ইয়াতে দেখো তুমি যে আমার 3 বছর শেষে কত টাকা আসছে, 43,610 না, 43,610 না, তাহলে এইটা এখন আমি যদি কিস্তি দিই 47, তাহলে আমার সুদের পরিমাণ কত হয়, আমার সুদ ওই পরিমাণ নিয়ে আসতে হবে। সুদ কি করতে হবে ভাইয়া, ওই পরিমাণে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যে আমি আসলটা, মানে মুদ্রা কথা হচ্ছে আমার আসল যেন দ্বিতীয় বছর শেষে যেটা আছে সেটা সমান হয়, ঠিক আছে। তার মানে আমার দ্বিতীয় বছর শেষে কি, অর্থাৎ এটার যে মানটা এটার যেন সমান হয়, তাহলে এই 43,610 এটা যেন এখানেও হয়। এখন আমার কিস্তি কত, কিস্তি তো প্রতি বছর সেম। এখন আমার হিসাব করতে হবে যে আমি কতটুকু সুদ দিচ্ছি। সুদটা তখন মিলানোর জন্য তুমি যে 3 থেকে 4 বাদ দিলে আমার হচ্ছে এই 5 নাম্বার আসতো না, এখন উল্টাটা করো, এটা থেকে এটা বাদ দাও, তাহলে কত টাকা আসে, 47,963 মাইনাস 43,610, 4,353, 4,353, এইটা হচ্ছে তখন আমার সুদ আসবে। যদি দেখো যে লাস্টের এই পার্টটাতে হ্যাঁ আমার কিস্তি থেকে কম হয়ে যায়, তখন সুদটা 10% ওইভাবে না ধরে বাকি যতটুকু আছে অতটুকু দিব, দিয়ে আমার 6 নাম্বারটার রেজাল্ট কি এসে পড়বে, তখন 0, কারণ 2 থেকে 5 গেলে 0ই হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা 5 বছরের জন্য বলা হয়েছে। সো এখন দেখো তো 4 বছরের মধ্যেই আমার ঋণটা কি হয়ে গেছে, পরিশোধ হয়ে গেছে না, আমার ঋণ কিন্তু 4 নাম্বার বছরের মধ্যে পরিশোধ হয়ে গেছে। তাহলে অ্যান্সার কি, যে সে কি ঋণ পরিশোধ করতে পারবে, সে কি ঋণ পরিশোধ করতে পারবে, এই যে দেখো ঋণ পরিশোধ করতে পারছে, হ্যাঁ পারছে, তাহলে অ্যান্সার হচ্ছে সে পারবে। এই যে দেখো যে ঋণের পরিমাণ প্রত্যেক বছর জানতে পারবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এবং সেটা কি বলছে, যে সম্পূর্ণ ঋণ কত বছরের মধ্যে, 5 বছরের মধ্যে, কত বছরের মধ্যে, 5 বছরের মধ্যে, এই যে দেখো 5 বছর পরিশোধ করতে পারবে কিনা তা নিয়ে ভাবতেছে। ক্লিয়ার? 3 নম্বর সৃজনশীল ক্লিয়ার? কারো কোনো সমস্যা ঋণ পরিশোধ সূচির মধ্যে বুঝো না এমন কিছু আছে? ওকে, এবার হচ্ছে লাস্ট সৃজনশীল, একদম শেষ সৃজনশীলে কি বলছে দেখো, যে আব্দুর রাজ্জাক একজন ছাত্র, তার দাদা তাকে কিছু অর্থ দান চান, তিনি আব্দুর রাজ্জাককে অর্থ গ্রহণের জন্য 2টি বিকল্প দিয়েছেন। প্রথম বিকল্প অনুযায়ী 5 বছর যথাক্রমে ওই যে মিশ্র নগদ প্রবাহ, যেটা
ক্যাশ ফ্লো গুলা যে আমরা হিসাব করি সেটা আর কি। ঠিক আছে, সেকেন্ড সে কি বলছে, সেকেন্ড প্রস্তাব দিছে যে আগামী 5 বছর প্রতি বছর শেষে অ্যানুইটি, হ্যাঁ সাধারণ অ্যানুইটি এত টাকা করে পাবে। উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার মানে সুদের হারটা হচ্ছে 8%। সুদের হারটা কি ভাইয়া? 8%। বোর্ড কোয়েশ্চেন করাবেন না ভাই, এগুলা বোর্ডেরই কোয়েশ্চেন। দেখো আমি তোমাদেরকে বলি, ভাইয়া কি করছি, তোমাদের বোর্ড অ্যানালাইসিস করছি, করে হচ্ছে তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি যে কোনটা কোনটা সিকিউতে আসে, কোনটা কোনটা এমসিকিউতে আসে, এবং প্রত্যেকটা টাইপ থেকে একটা করে টাইপ করা দিচ্ছি। ঠিক আছে, এডি দীপ্ত। সো ভাইয়া তুমি যেটা প্রশ্ন করছো যে বোর্ড কোয়েশ্চেন করাবেন কিনা, এগুলা প্রত্যেকটাই বোর্ডে আসছে, প্রত্যেকটা কোনো না কোনো কলেজে আসছে, বোর্ডে আসছে। বেসিক্যালি এই চারটা তো বোর্ডেরই অঙ্ক। ঠিক আছে, সো ভাইয়া প্রত্যেকটা টাইপ করা দিচ্ছি। দেখো তোমাদের অগ্রিম অ্যানুইটিও করাইছি, তোমাদের হচ্ছে সাধারণ অ্যানুইটিও করাইছি এফবিটা, দেন হচ্ছে তোমার নর্মাল অগ্রিম অ্যানুইটি যেটা সাধারণ ভিত্তিটা সেটাও করাইছি। ঠিক আছে, এখানে দেখো প্রতি বছর শেষে এটা হচ্ছে নর্মাল অ্যানুইটি উইদাউট এম, উইথ এম দুইটাই করাইছি। ইভেন্চুয়ালি ঋণ পরিশোধ সূচিও করাইছি, আয়ের মান কিভাবে বের করতে হবে সেটাও দেখাইছি। ঠিক আছে, তোমার অ্যানুইটি বের কিভাবে করতে হবে ওইটাও দেখাইছি। বাদ রাখছি কি বলো? প্রত্যেকটা এই জন্য ভাইয়ার এই সিকিউতে 4-5টা যে সিকিউ রাখছি, এই 4-5টা সিকিউ করলে মূলত তোমাদের প্রত্যেক টাইপ প্র্যাকটিস হয়ে যায়। এইভাবেই তো সাজানো হয়েছে যেন তোমাদের প্রত্যেক টাইপ বুঝাই দিই, তোমাদের কোনো টাইপে যেন ইস্যু না থাকে। ঠিক আছে, কারণ এখন বোর্ডের তো ইন টোটাল কোয়েশ্চেন আছে ধরো 50-60টা, 50-60টা যদি এক এক চ্যাপ্টারের অঙ্ক করতে যাই, তোমার এইচএসসি পরীক্ষার পরেও শেষ হবে না। এইচএসসি পরীক্ষার পরেও শেষ হবে না। আমরা যদি দিন রাত ক্লাস নেই তাও শেষ হবে না, তুমি দিন রাত পড়লেও শেষ হবে না। ঠিক আছে, প্রতি টাইপ থেকে ভাইয়ার তো একটা করে করাইছে, তোমরা বাসায় জাস্ট একটা দুইটা করে প্র্যাকটিস করবে, তাইলেই হবে। দ্যাটস ইট। কারণ এখন টেস্টের পরে তো এতগুলা করায় দেওয়ার মতো বা করার মতো সময় নেই, কারণ সবগুলা চ্যাপ্টারই তো দেখতে হবে, পড়তে হবে, তাই না? সো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেক টাইপ থেকে একটা দুইটা তিনটা এমন করে করলেই হয়। ঠিক আছে, আর যদি সমস্যা থাকে যে যার যেমন একজনের ক্যালকুলেশন সমস্যা, একজন ঋণ পরিশোধ সূচির সমস্যা, সেগুলো তো দেখাই দিচ্ছি। তোমার যদি সমস্যা থাকে বলবো, ভাইয়া দেখা দেবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, দেখো এখানে কি বলছে যে প্রতি বছর শেষে এখন আগামী 5 বছর যথাক্রমে সে এই টাকাগুলো পাবে। তার মানে আমার কি ওই যে আমার যে মিশ্র, ঠিক আছে, মিশ্রটা বের করতে হবে। এখন এটা কি পিভি নাকি এফবি বলো তো ভাইয়া? এই যে টাকাগুলা দিছে আমার যে এই যে 2500, 2800, 2200, 2500, 4800 এই টাকাগুলো দিছে, এগুলা কি পিভি নাকি এফবি? অবশ্যই এফবি। তার মানে আমার মিশ্র কোনটা ইউজ করতে হবে? পিভির যে সূত্রটা সেটা। পিভির সূত্রটা কি? ওই যে পিভি সমান সমান এফবি 1/1 প্লাস আই টু দি পাওয়ার 1, দেন 2, দেন 3, এমন করে প্রতি বছর করে যতগুলো বছর আছে ততগুলো বছর। এখন বছর আছে কয়টা? বছর আছে আমার 5টা। বছর আছে আমার কয়টা? 5টা, কারণ এই যে বলে দিচ্ছে 5। আমার আয় লাগবে, আয়ের মান কত? আয়ের মান বলেছে 8। এখন আমাকে বলছে যে নগদ প্রবাহের বর্তমান মূল্যটা নির্ণয় করতে। কি করতে ভাইয়া? ভাইয়া আমি প্রশ্ন বুঝতে পারিনি। আচ্ছা, প্রশ্নটা বুঝতে পারো না তাই তো? এই প্রশ্নটা দেখো কি বলছে যে আব্দুর রাজ্জাক একটা ছাত্র, তার কিছু টাকা দরকার, হ্যাঁ, তার দাদা তাকে কিছু অর্থদান করতে চায়। তো আব্দুর রাজ্জাককে অর্থ গ্রহণের জন্য দুইটা বিকল্প দিছে। একটা হচ্ছে সে যদি 5 বছর যথাক্রমে এই 2500 টাকা, 2800 টাকা, 2200 টাকা, 2500 টাকা, 48 টাকা, মানে প্রথম বছর সে পাইতেছে 2500 টাকা, দ্বিতীয় বছর পাইতেছে 2800 টাকা, তৃতীয় বছর পাচ্ছে 2200 টাকা, চতুর্থ বছর পাবে 2500 টাকা, পঞ্চম বছর পাবে 4800 টাকা। সে এটা নিতে পারে। আরেকটা প্রকল্প দিচ্ছে 5 বছর প্রতি বছর শেষে সে 3000 টাকা করে পাবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার দাদা ভাই আছে, তোমার দাদা ভাই তোমাকে বললো যে তোমার নাম জানি কি, তাকরিম, তাকরিম আহমদ আয়ান। তো আয়ান ভাইয়া তোমাকে হচ্ছে তোমার দাদা ভাই বললো এরকম যে তুমি একটা কাজ করো, তুমি প্রতি বছর শেষে একবার 2500 টাকা, একবার 2800 টাকা, একবার 2200 টাকা, 4 নম্বর বছরে আবার 2500 টাকা, 5 নম্বর বছরে 4800 টাকা, এভাবে নিতে পারো। নয়তো আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে প্রতি বছর শেষে আমার থেকে 3000 টাকা করে নিতে পারো। ঠিক আছে, এখন কোন ভাবে নিলে এই যে দেখো ঘ নাম্বারটা হচ্ছে কোন বিকল্পটি গ্রহণ করা যুক্তিযুক্ত, তাই না? সো বিকল্প তো দুইটা দিছে, দুইটা বিকল্প বের করতে হলে দুইটারই পিভিএ মানে পিভি বের করতে হবে, তাই না? তো প্রথমটার পিভি তো এই যে নগদ প্রবাহর মাধ্যমে হইছে,
প্রথমটার পিভি কি হয়েছে, নগদ প্রবাহের মাধ্যমে হয়েছে, অর্থাৎ আমার যে কিস্তিগুলা কিন্তু সমান না। আমরা এতদিন যে অঙ্কগুলা করছি ওইখানে কিন্তু যে এর মানটা না সমান ছিল, যে প্রতি বছর ধরো প্রতি বছরের শুরুতে বা প্রতি বছরের শেষে বা প্রতি মাসের শুরুতে বা প্রতি মাসের শেষে এর মান 3000 টাকা ফিক্স ছিল, বা 8000 টাকা, যে প্রতি বছর শুরুতে বা শেষে আমি এই টাকাটা করে পাচ্ছি, যেটা কিনা দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে বলছে যে দ্বিতীয় প্রকল্প কি দেখো প্রতি বছরের শেষে 3000 টাকা, এটা ফিক্স, যে প্রতি বছর শেষে 3000 টাকা করে পাবা। কিন্তু এটা কি ফিক্সড? এটা কিন্তু ফিক্স না যে এক বছর 2500 পাচ্ছি, এক বছর 2200 পাচ্ছি, এক বছর 2800 পাচ্ছি, এক বছর আবার 2500 পাচ্ছি, এরপর আবার 4800 পাচ্ছি, ঠিক আছে? তো যদি এরকম অ্যানুইটিটা বার্ষিক বৃত্তিটা মানে একই না হয়ে ভিন্ন ভিন্ন হয়, সেই ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ করতে হয় ওইটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। বুঝতে পারছি? সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? সেই ক্ষেত্রে সূত্রটা হবে এই যে ভাই লিখে দিচ্ছি। সেই ক্ষেত্রে সূত্র হবে এই যে PV is equal to FB1 divided by 1 plus I to the power n, FB2 divided by 1 plus I to the power n, FB3 divided by 1 plus I to the power n, FB4 divided by 1 plus I to the power n, FB5 divided by 1 plus I to the power n, ঠিক আছে? সো এখানে হিসাব হচ্ছে না, লাগবে না, প্যারা নেই। আচ্ছা, সো এখানে কি হয়েছে ভাই দেখো, যে 5টা বছরের এফবির মান, অর্থাৎ 5 বছর আমি যে টাকাগুলো পাইতেছি সেটা, ঠিক আছে? প্রথম বছরে কত টাকা পাইছিলাম ভাইয়া? 2500 টাকা পাইছিলাম, হ্যাঁ? তাহলে 1 প্লাস আয়ের মান কত বলছে? 8%, অর্থাৎ 08। এবং বছর, কোন বছরে পাইছি 2500 টাকাটা? প্রথম বছর না? তাইলে আমার এন এর মান হবে 1 যোগ FB2 কত ভাইয়া? আমি FB2 তে পাইছিলাম হচ্ছে 2200 টাকা, 2200 টাকা পাইছি না? কোশ্চেনে কি দেওয়া, সরি 2800 টাকা পাইছি। 3 নাম্বার বছর পাইছিলাম 2200, তাহলে সেকেন্ড বছরে পাইছি 2800 টাকা, তাই তো? তাহলে 1 প্লাস 0.08 টু দি পাওয়ার, দ্বিতীয় বছর যেহেতু, তার মানে এন এর মান 2। এভাবে যতগুলা বছর থাকবে ততগুলা বছর এটা বের করতে হবে, ঠিক আছে? সো 3 নাম্বার বছর কি? 3 নাম্বার বছর হচ্ছে 2200 টাকা। 2200 টাকা হইলে 1 প্লাস 0.08 টু দি পাওয়ার 3। 4 নাম্বার বছর হচ্ছে 2200, এই 4 নাম্বার বছরের 2500 ডিভাইডেড বাই 1 প্লাস 0.08 ডিভাইডেড টু দি পাওয়ার 4। 5 নাম্বার বছর হচ্ছে 4800 না, 1 প্লাস 08 টু দি পাওয়ার 5। বুঝতে পারছি হিসাবটা যে কিভাবে আসতেছে? ওকে, দেন এখন কি করব ভাই? এখন জাস্ট ক্যালকুলেশন করব যে 1 প্লাস 0.8 টু দি পাওয়ার 1, অর্থাৎ এই যে এই মানটা আগে ফার্স্টে এটার মান বের করব, দেন এটাকে 1 থেকে 2 ভাগ করব, সেম ভাবে প্রতিবার প্রত্যেকটা এইভাবে। ফার্স্টে নিচেরটা বের করব, দেন উপরেরটাকে নিচেরটা ভাগ, ফার্স্টে এটারটা বের করব, দেন উপরের থেকে নিচেরটা ভাগ, এটা বের করব, উপর থেকে নিচে এটা বের করব, উপরের থেকে নিচে ভাগ করে 5টা মান বের হবে। মানগুলা দেখি, প্রথমটা কি হয় যে 1.8 টু দি পাওয়ার 1, দেন হচ্ছে 2500, তাহলে বের হচ্ছে 2314.81। এটার মান বের হয় 2314.81 যোগ 2800টা কত বের হয়? 2800টা বের হচ্ছে তাহলে 2400.55, 2400.55। এটারটা কত বের হয়? 08 3, এরপর হচ্ছে 2200,
ডিভাইডেড বাই আনস। 1746.43। 4 নম্বরটার মান বের কত? 1.08 টু দি পাওয়ার 4, তাহলে 2500 ভাগ আনসার 1837.57। তাহলে 5 নাম্বারটা কত বের হয়? 4800 3266.80। 3266.80। এই গেল আমার 5টা বছরে কত টাকা বের হয়েছে সেটা, ঠিক আছে। সো এখন এই 5টা যোগ করি, কত হয়? তাহলে 2314.81 যোগ 2400.55 যোগ 1746.43 যোগ 1837.57 যোগ 3266.80। 11,566.16 টাকা। তো প্রথম প্রস্তাব ওয়াইজ সে যদি টাকা নেয় তার দাদা থেকে, তাহলে 5 বছর পরে সে 5 বছর পর যে টাকাটা আসবে সেটার বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 11,566.16। প্রদীপ দাস, ভেরি গুড, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমার, সে যদি প্রথম প্রস্তাবটা নিত, প্রথম প্রস্তাব ওয়াইজ নেয়, তাইলে তার এই টাকাটা আসে। হ্যাঁ, প্রথম প্রস্তাবের টাকাটা আসে এটা। এখন তাহলে তার দ্বিতীয় প্রস্তাব ওয়াইজ নিলে কত হয়? এই যে দেখো, দ্বিতীয় প্রস্তাবে কি বলছে যে প্রতি বছর শেষে 3000 টাকা করে পাবে, প্রতি বছর শেষে 3000 টাকা করে পাবে। তাহলে তার পিভিটা কত দাঁড়ায়? দেখো, তাহলে দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে তার পিভিটা কত দাঁড়ায়? সূত্র কি? a ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n ডিভাইডেড বাই i। মান বসাবো 3000 টাকা, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 0.08 টু দি পাওয়ার হচ্ছে n, n এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই i হচ্ছে 0.8। করো, ক্যালকুলেশন করো, দেখো কত হয়। এটা ক্যালকুলেশন করো। দশমিক 30 ডিভাইডেড বাই 3.992713 গুণ 3000, তাহলে দাঁড়ায় 11,978.14। 11,978.14 টাকা। দ্বিতীয় প্রস্তাবে দেখো টাকাটা পাইছে হচ্ছে 11,978.14, আর প্রথম প্রস্তাবে টাকা কত পাইছিল? 11,566.16। প্রথম প্রস্তাবে পাইছিল 11,566.16। তাহলে দেখো তো দ্বিতীয় প্রস্তাবে অবশ্যই বেশি টাকা পাচ্ছে না, দ্বিতীয় প্রস্তাবে টাকাটা বেশি না। 6:35 ক্লাস আছে, হ্যাঁ জানি, ছুটি দিয়ে দিবে এখনই, কোনো টেনশন নেওয়ার কিছুই নেই, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কি হ্যাঁ হিসাব। তাহলে আমি অ্যান্সারটা কিভাবে লিখব? আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে যে যেহেতু প্রথম প্রস্তাবের থেকে দ্বিতীয় প্রস্তাবে
এত টাকা বেশি। এখন কত টাকা বেশি এটা তুমি এভাবে মাইনাস করে দেখাই দিবা যে কত টাকা বেশি, ঠিক আছে? মাইনাস এই যে 1, দেন এত টাকা তোমার বেশি আসতেছে, সো এটা দেখাই দিবা, ঠিক আছে? তখন তুমি বলতে পারবা যে দ্বিতীয় প্রস্তাবটি কি ভাইয়া গ্রহণ করা যুক্তিযুক্ত, দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করা কি ভাইয়া যুক্তিযুক্ত, তাই তো? তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য শেষ। তৃতীয় অধ্যায় এখানেই সমাপ্ত, ঠিক আছে? অর্থের সময়মূল্য কি ভাইয়া এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এই অধ্যায় রিলেটেড? এই অধ্যায় রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে? কারণ এই অধ্যায় আর যাব না, শেষ। ওকে, কারো কোনো প্রশ্ন নাই, ভেরি গুড। তাহলে ভাইয়া দিন শেষে কি হলো জানো? দিন শেষে তোমরা ভাইয়া ঠিকই ভাইয়ার ক্লাস করে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন কেন হয় সেটা জানতে পারছো, কিন্তু শুধুমাত্র জানতে পারলাম না কি যে সময়ের সাথে সাথে তোমার প্রিয় মানুষটা কেন বদলায় গেল, ঠিক আছে? সো এইটা বাদে ভাইয়ার ক্লাস করে বাকি সব জানতে পারছো, এই জন্য তোমাদেরকে জানাই শুভেচ্ছা। তাহলে ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি খেয়াল রাখো। আবার দেখা হবে নেক্সট কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।